আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ঘটনা গতকাল সন্ধ্যের পরের দিকে যখন হঠাৎ করেই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়। মধ্যপ্রাচ্যের যতগুলো যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এর আশেপাশে থেকে যত ধরনের বেসামরিক নাগরিক রয়েছে সবাইকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। পরিষ্কারভাবেই ইরানের পক্ষ থেকে নির্দেশনায় বলা হয় যে যে কোনো মুহূর্তে এই ঘাঁটিগুলোকে কেন্দ্র করে আমরা মুহুর্মুহুর শক্তিশালী আক্রমণ করব। আর এই আক্রমণে যাতে বন্ধুপ্রতিম দেশগুলোর কোনো নাগরিক বা অন্য সাধারণ বেসামরিক নাগরিকের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু তারা এই ধরনের সরাসরি নির্দেশনা দেয়। এই নির্দেশনাকে আপনি এটাও বলতে পারেন যে ইরানের পক্ষ থেকে পরিষ্কার একটি বার্তা, যে ঘোষণা দিয়ে আক্রমণ করব, যদি সক্ষমতা থাকে তাহলে সেটা প্রতিহত করে দেখাও। দেখুন, ইরান যেমন কথা বলেছে সাথে সাথেই কিন্তু তেমনটা বাস্তবায়ন করে ফেলেছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটি থেকে বিভিন্ন যুদ্ধ বিমানকে তেল সাপ্লাই করে এর লজিস্টিক সাপোর্ট, যত বন্দর এবং তেলের ট্যাঙ্কারের অবস্থিত ফ্যাসিলিটি রয়েছে সেখানে কিন্তু ইরান আক্রমণ করেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কুয়েতের ঘাঁটিতেও কিন্তু এই ধরনের আক্রমণ হয়েছে। কুয়েতের দুইটি বন্দরে হামলা করেছে সরাসরি ইরান। এই ক্ষেত্রে কুয়েতের মুবারক আলী কাবির বন্দরে সবথেকে শক্তিশালী হামলার খবর পাওয়া যাচ্ছে। এই বন্দরটির বিরুদ্ধে অভিযোগ করছে ইরান যে এই বন্দর দিয়ে যুক্তরাষ্ট্রের জেট ফাইটারের জন্য বিভিন্ন ধরনের ফুয়েল সাপ্লাই করা হচ্ছিল। সবথেকে শক্তিশালী হামলা ইরান করেছে গতকাল রাতে সৌদি আরবের ভেতর অবস্থিত যে প্রিন্স সুলতান এয়ার বেস রয়েছে যুক্তরাষ্ট্রের, সেখানে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল থেকে শুরু করে এপি নিউজ বা যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বা বড় বড় সংবাদ মাধ্যম এবং যুক্তরাষ্ট্রের অফিসিয়াল তারাও কিন্তু স্বীকার করছে যে এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং যুক্তরাষ্ট্র স্বীকার করেছে এই হামলায় এই এয়ার বেসটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আকাশে রিফুয়েলিং করার জন্য যে KC-135 বা KC-46 যে আকাশে রিফুয়েলিং বিমান রয়েছে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানে একটি নয়, এখানে প্লেনের ক্ষয়ক্ষতির বিষয়গুলো অনেকগুলো। যদিও পরিষ্কারভাবে সংখ্যাটা প্রকাশ করা হয়নি, তবে এই সংখ্যা অন্তত পক্ষে 5 থেকে 6টি হতে পারে। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো দেশ সহজে তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো কিছু কখনো কিন্তু স্বীকার করে না। তবে এই জায়গায় হামলার একেবারে প্রথম ঘন্টায়, কারণ ভোর রাতের দিকে হামলাটা হয়েছে, একেবারে প্রথম দিকেই কিন্তু যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে যে তাদের অন্তত পক্ষে 12 জন সদস্য আহত হয়েছেন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বহু প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, ইরান এবং যুক্তরাষ্ট্রের সংঘর্ষের একেবারে প্রথম দিন থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছিল ইরান হয়তো তার যে বিশাল ড্রোনের মজুদ রয়েছে তার বড় একটা অংশ সাথে সাথে ব্যবহার করে ফেলবে, সোয়াম অ্যাটাক করবে, তারা একসঙ্গে শত শত ড্রোন আক্রমণ করবে, এই ধরনের তারা চিন্তা করেছিল। তবে ইরান প্রথম দিকে এই ধরনের পদক্ষেপ না নিয়ে তাদের আধুনিক মিসাইল দিয়ে ছোট ছোট আক্রমণ করে যুক্তরাষ্ট্রের যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। একদিনে 2000-3000 ড্রোন হামলা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইরান একেবারে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে দেখে দেখে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে টার্গেট করছে। আর এখানেই কিন্তু পশ্চিমা বিশ্ব বলছে যে রাশিয়ার পরামর্শে ছোট ছোট অ্যাটাক করে দীর্ঘমেয়াদী যুদ্ধকে টেনে নিয়ে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে চায় ইরান। আর এই ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে কাঠামো ছিল বা শক্ত নিরাপত্তা বলয় ছিল যুক্তরাষ্ট্রের, সেটা কিন্তু এখন অনেকটাই দুর্বল। যার জন্য কিন্তু এখন লং রেঞ্জের যে সকল ড্রোন রয়েছে যেগুলো কম গতির তবে পেলোড সক্ষমতা বেশি, সেগুলো এখন হিট করছে। গতকালকে সৌদি আরবের যেই বেজে হামলা হলো প্রিন্স সুলতান, সেখানেও কিন্তু এই ধরনের ড্রোন হামলার ঘটনাই বেশি ঘটেছে। প্রথম দিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মিসাইল আঘাত করেছে, তারপর কিন্তু ধাপে ধাপে এই ড্রোনগুলো এসেছে। সুতরাং ড্রোন হামলা থেকে বাঁচার জন্য মধ্যপ্রাচ্যের কৌশলগত অবস্থান থেকে এখন
এখন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তেমন কোনো কাজে আসছে না। ঠিক এমতো অবস্থায় সৌদি আরব হঠাৎ করে ইউক্রেনের সহযোগিতায় এই এন্টি ড্রোন যে ক্যাপাবিলিটি সেটা বৃদ্ধি করতে চায়। বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে গতকালে অঘোষিতভাবে হঠাৎ করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রিয়াদ সফর করেন। আর সেখানেই কিন্তু সৌদি আরব এবং ইউক্রেনের মধ্যে নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়েছে। যে নিরাপত্তা চুক্তির অধীনে ইউক্রেন রাশিয়ান ড্রোন মোকাবেলার জন্য যে এন্টি ড্রোন ক্যাপাবিলিটি বিভিন্ন প্রযুক্তি নতুন করে আয়ত্ত করেছে বা যা যা বাস্তবায়ন করেছে, ঠিক একই ধরনের প্রযুক্তি সৌদি আরব এবং জিসিসি ভুক্ত দেশ পাবে। এখানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার যে দেশগুলো রয়েছে তারাও পাবে। এখন কত বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে বা কি আর্থিক মূল্যে এই চুক্তি হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে জেলেনস্কি তার বক্তব্যে যেমনটা বলেছে যে এটি শুধু ড্রোন প্রতিরোধ করার বিষয় নয়, পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে লেয়ারগুলো রয়েছে ধাপে ধাপে ইউক্রেন তৈরি করবে। আর অলরেডি কিন্তু ইউক্রেনের প্রায় 200 জন এই ধরনের সামরিক বিশেষজ্ঞ জিসিসি ভুক্ত বিভিন্ন কান্ট্রির ভেতর তারা কাজ করছেন, কি করে তারা ইরানের যে ছোড়া ড্রোনগুলো রয়েছে সেগুলোকে মোকাবেলা করতে পারে তাতে বাস্তবিক অর্থে সহযোগিতা করছেন। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার এই দেশই তাদের মাল্টি বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তেমন সুবিধা করতে পারছে না। একের পর এক হামলা কিন্তু সুনির্দিষ্টভাবে হচ্ছে এবং সেগুলো হিটও করছে। এমতো অবস্থায় সৌদি আরবের ধারণা যে ইউক্রেন হয়তো বড় কিছু করতে পারবে। দেখার বিষয় যে ইউক্রেন নিজেই একটি যুদ্ধ অবস্থায় থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় যুদ্ধ করা অবস্থায় তারা এখান থেকে সৌদি আরবকে কি সহযোগিতা করতে পারে। দেখুন, একটা দীর্ঘ সময় ধরেই মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর অবস্থান বিনিয়োগের জন্য নিরাপদ হিসাবেই বিবেচিত ছিল। কারণ এখানে কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অন্যান্য ব্যবসায় বিদেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ বড় ধরনের বিনিয়োগই করেছে এবং অনেকেই কিন্তু নাগরিকত্ব নয়তো গোল্ডেন কার্ড নিয়ে এখানে কিন্তু অবস্থান করছেন। তাদের বিভিন্ন ধরনের সাগরের ভেতর যে সকল প্রজেক্ট রয়েছে, কৃত্রিম দ্বীপ, সেখানেও কিন্তু বহু মানুষ বিনিয়োগ করেছেন এবং বহু মানুষ সেখানে নতুন করে বিনিয়োগের জন্য আগ্রহী। এমতো অবস্থায় ইরানের যুদ্ধ সকল কিছুতেই নতুন করে প্রশ্ন তৈরি করেছে যে নতুন করে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কিনা। এখন যদিও বর্তমান স্থিতি সম্পর্কে এই আরব বিশ্বের দেশগুলো পরিষ্কারভাবে চিত্র তুলে ধরতে চায় না, তবে এই ক্ষেত্রে তাদের জন্য অন্যতম বড় অসুবিধার বিষয় হলো এখানে থাকা বিভিন্ন ধরনের প্রবাসীরা। তারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ইউটিউব, টিকটক এবং নানান সংবাদ মাধ্যম এবং নানান ধরনের যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে কিন্তু ভিডিও ফুটেজগুলো সাপ্লাই দিচ্ছেন, নয়তো আপলোড করে দিচ্ছেন। ঠিক এমতো অবস্থায় ব্যাপক ভিত্তিতে ধরপাকড়াও শুরু করেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যারা এই ধরনের ভিডিও ফুটেজ প্রকাশ করছেন। অভিযোগ রয়েছে যে অনেকেই নাকি ফেক ভিডিও তৈরি করে তারা প্রকাশ করছেন, যার জন্যই এই ধরপাকড়াও শুরু হয়েছে। দেখুন, মাল্টি লেয়ারে কাজ করতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। একে তো ইউক্রেনের সহযোগিতায় প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করা, দ্বিতীয়ত তথ্য গোপন করে বর্তমান যে প্রতিষ্ঠিত বর্তমান চালচিত্র রয়েছে সেটাকে গোপন করা, যাতে করে হামলা হলেও পরিষ্কার তথ্য না পাওয়া যায়। আর এর জন্য কিন্তু প্রবাসীদের মোবাইলগুলো অত্যন্তভাবে তাদের জন্য একটা কোণঠাসা পরিস্থিতি তৈরি করেছে। এই জন্যই হয়তো তারা ব্যাপক ভিত্তিতে এই ধরনের ধরপাকড়াও করছেন। যাই হোক, এই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারাই অবস্থান করছেন তারা সতর্ক থাকবেন। সেই দেশের যে আইন কানুন রয়েছে সেটা অবশ্যই মেনে চলতে হবে, মেনে চলবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।